সুরিয়ার জয় ভীম মুভিটি যারা দেখেছেন তারা কিন্তু রীতিমতো সুরিয়ার একটা কোর্টরুম মুভির ফ্যান হয়ে গিয়েছিলেন। সম্প্রতি সুরিয়ার নতুন একটি মুভি এসেছে যেটাতে সুরিয়া তার ফ্যানদের সেই আশা পূরণ করেছে। তবে এবারের গল্পটা একটু ভিন্ন, সাথে চমৎকার কিছু বিষয় আছে যেগুলো আপনাকে এন্টারটেইন করবে। কোনোরকম স্পয়লার দিয়ে আমি মুভির মজাটা নষ্ট করতে চাচ্ছি না, সোজা গল্পে চলে যাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তামিল ভাষায় সদ্য মুক্তি পাওয়া কোর্টরুম ড্রামা থ্রিলার মুভি কারুপ্পুর কথা। মুভির শুরুতে আমাদের ইন্দ্রান আর তার মেয়ে বিনুকে দেখানো হয়। তারা কেরালা থেকে ট্রেনে করে চেন্নাইতে এসেছে, তবে তারা যে স্টেশনে নামবে সেটা সামনেই। এখানে আবার ট্রেন ৪৫ মিনিট দাঁড়াবে। এই জন্য এক যাত্রীর পরামর্শে ইন্দ্রান বিনুকে নিয়ে অটোতে করে ওই জায়গাতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখনই তারা অটো চালকের সাথে ভাড়া নিয়ে বার্গেন করছিল, তখনই দুজন ছিনতাইকারী অস্ত্র দেখিয়ে জোরপূর্বক তাদের সব কিছু ছিনিয়ে নিয়ে চলে যায়। ইন্দ্রান তখনও দূর থেকে চিৎকার করে বলছিল, দয়া করে এমনটা করবেন না, আমার ব্যাগটি দিয়ে যান। ছিনতাইকারীকে আর কারো আর্তনাদ শোনে। তো এরপর ইন্দ্রান বিনুকে নিয়ে নিকটস্থ থানায় কমপ্লেন করতে যায়। কিন্তু এখানে লেডি ইন্সপেক্টর উল্টো বাবা মেয়েকে বিভিন্ন কথা শোনাচ্ছিল। একসময় তো সে বিনুর কাছে জানতেই চাচ্ছিল এই ব্যক্তিকে আপনার আসল বাবা নাকি আপনাকে ভয় দেখিয়ে নিয়ে এসেছে। বিনু তখন প্রতিবাদ করে। ইন্সপেক্টর তখন কনস্টেবলকে বলে ওনাদের কত গ্রাম স্বর্ণ চুরি গেছে রিপোর্ট লিখে দাও। ইন্দ্রান তখন জানায় তাদের ব্যাগে ৬০ সবেরিন স্বর্ণ ছিল, যার ওজন প্রায় ৫০০ গ্রামের মতো। এই জন্য কমপ্লেনটি রেজিস্টার করা হয়। মূলত ইন্দ্রানের মেয়ে বিনুর লিভার নষ্ট হয়ে গেছে, ইমার্জেন্সি ট্রান্সপ্লান্ট করানো দরকার। ইন্দ্রানের লিভার ম্যাচ করায় সে নিজে মেয়েকে লিভার ডোনেট করবে। ডক্টর তাদের বলেও দিয়েছে বিনুর যদি বমির সাথে বা টয়লেটের সাথে ব্লাড আসে তখন সার্জারি করা অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। তাই এই স্বর্ণগুলো বিক্রি করেই মেয়ের চিকিৎসা করাতে ইন্দ্রানরা এখানে এসেছিল। পরবর্তী দিন পুলিশ কিছু সাসপেক্টকে ধরে এনে ইন্দ্রানদেরকে আইডেন্টিফাই করতে বলে। তবে গত রাতে মুখে রুমাল থাকার কারণে ইন্দ্রানরা বুঝতে পারছিল না যে কারা করেছে। এরপরও পুলিশ কোনো না কোনোভাবে ওই দুজন ছিনতাইকারীকে আইডেন্টিফাই করে ফেলে। এমনকি স্বর্ণগুলো উদ্ধার হয়। কিন্তু ইন্দ্রান যখন স্বর্ণগুলো চেক করে দেখে, সে লক্ষ্য করে এখান থেকে বেশ কিছু আইটেম মিসিং। কম করে হলেও ১৫ সবেরিনস, মানে প্রায় ১২০ গ্রামের মতো। পুলিশ তখন ইন্দ্রানকে বোঝায় অনেকে তো চুরি যাওয়া মাল ফেরতই পায় না, আপনার ভাগ্য ভালো আপনি পেয়েছেন, তাই যা পেয়েছেন নিয়ে চলে যান। ইন্সপেক্টর ইন্দ্রানকে ভয় দেখায় যে আপনার দরকার না হলে রেখে যান। কিন্তু ইন্দ্রানের তো লাগবেই, তাই সে ৪৫ সবেরিন স্বর্ণই নিতে রাজি হয়। কিন্তু এখানেও সমস্যা, মানে পুলিশ এই স্বর্ণ উদ্ধার করলেও সরাসরি এখান থেকে নেওয়া যাবে না। ইন্দ্রানদের প্রথমে কোর্টে আবেদন করতে হবে। কোর্ট থেকে গ্রান্ট করলেই তারপর তারা সেটা হ্যান্ডওভার করবে। ইন্দ্রানও এখানে নতুন, তাই কনস্টেবল ইন্দ্রানকে বেবি কান্নার নামে একজন লয়ারের কার্ড দিয়ে দেয় আর যত দ্রুত সম্ভব তার সাথে দেখা করতে বলে। সিন চলে যায় কোর্টে, যেখানে অ্যাডভোকেট প্রীতি এক সিনিয়র সিটিজেন দম্পতির কেসের আর্গুমেন্ট করছিল। মূলত প্রীতি বোঝাতে চাইছে এই ৪ ভাই কয়েক বছর আগে এই দম্পতির একটি জমি লিজ নিয়েছিল, সেখানে বিস্কিট ফ্যাক্টরি করেছিল। লিজের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ওই দম্পতি যখন জায়গা খালি করতে বলেছে, তারা উল্টো এই দম্পতির বিরুদ্ধে তাদেরকে মারধর করার কেস করেছে। তবে প্রীতি তদন্তকারী কর্মকর্তা এবং ওই ৪ ভাইকে জিজ্ঞাসাবাদ করে স্পষ্টভাবে প্রমাণ করে দেয় তারা মিথ্যা অভিযোগ করেছে। এমন কিছুই ঘটেনি, সবই সাজানো নাটক। তবে জাজ শেষমেশ বেবি কান্নানকে তার ক্লোজিং আর্গুমেন্টের জন্য ডাকলে কান্নান বলে সে আগেই তার স্টেটমেন্ট রিটেনে দিয়ে দিয়েছে, এমনকি পেজ নম্বরটিও বলে দেয়। আর তখনই আমরা বুঝতে পারি কান্নানের সাথে জাজের সরাসরি লিঙ্ক আছে। কোন কারণ দর্শাবে, কোন ধারায় কোন শাস্তি দিবে, কান্নান আগে থেকেই স্টেটমেন্টের মধ্যে সব কিছু লিখে দিয়েছে, যেটা প্রীতির কপিতে নেই। তাই প্রীতি ওই দম্পতিকে নির্দোষ প্রমাণ করা সত্ত্বেও জাজ ড্যামেজের কারণ দেখিয়ে ওই দম্পতিকে উল্টো ১ লক্ষ টাকা জরিমানা করে। প্রীতি ভালো মতোই জানে কান্নান জাজকে কিনে নিয়েছে। কান্নানও বিষয়টি স্বীকার করে, কারণ এখানে সব তারই নিয়ন্ত্রণে। প্রীতির কথা এভাবে কতদিন, একদিনই সব কিছু বন্ধ হয়ে যাবে। কান্নান তখন বলে এটা আমার কোর্ট, এখানে সব আমার ইচ্ছা মতোই হবে। স্বয়ং গড়ও যদি চলে আসে আমি তাকেও ছাড়ব না। এদিকে আবার ইন্দ্রান বিনুকে নিয়ে কোর্টে আসে, কারণ আজই তাদের কেসের হেয়ারিং। তবে ভিতরে ঢোকার সময় ইন্দ্রানের চোখ পড়ে এখানের কুলদেবতা কারপ্প স্বামীর মন্দিরের দিকে। ইন্দ্রানেরও তখন মনে পড়ে ট্রেনে ঘুমন্ত অবস্থায় সে এই কুলদেবতাকে স্বপ্নে দেখেছিল। এখানের পূজারীও জানায় প্রত্যেক কুলদেবতার একটা স্থান থাকে, এটা কারপ্প স্বামীর বাসস্থান। যে ন্যায় কোর্টে পাওয়া যায় না সেটা সে পাইয়ে দেয়, শুধু মন থেকে প্রার্থনা করতে হবে। তো এরপর ভিতরে গেলে ইন্দ্রানদের কেসের নম্বর আসে, কিন্তু থানা থেকে কেউ না আসার কারণে কেসটির নতুন একটি ডেট দেওয়া হয়। কান্নান অবশ্য জাজকে অনুরোধ করে তারিখটা একটু আগিয়ে আনে। এরপর সবাই মিলে ক্যান্টিনে গিয়ে বিরিয়ানি খেতে বসে। যে যেমন পারছে ঠুসছে, সাথে পার্সেলও নিয়ে নিচ্ছে।
যেখানে ইমরান আর বিনু শুধুমাত্র দোসা খাচ্ছিল, কারণ বিল তো তাদেরকে দিতে হবে। আবার কান্নানের অ্যাসিস্ট্যান্ট জানায় তাকে এই কেস সলভ করতে বিভিন্ন জায়গায় টাকা দিতে হয়েছে, মানে সব জায়গায় টাকা দিয়ে ম্যানেজ করেছে। তাই বিনু তার কথা মতো 10,000 টাকা গুগল পে করে দেয়। এরপর ইমরান ওই 15 সোভারিন স্বর্ণের কথা বললে কান্নান সোজা ইন্সপেক্টরকে কল করে এবং জানতে চায় যে স্বর্ণ ছিল 60 সোভারিন্স আর আপনার এফআইআরে 15 কম। ইন্সপেক্টর বলে এফআইআর যা আছে তাই, আর তুমি কি যে তোমার কাছে আমার জবাবদিহি করতে হবে? পারলে সামনে এসে কথা বলো। ফোনটা তখন লাউড স্পিকার থাকার কারণে কান্নান সবার মধ্যে বেশ অপমানিত হয়। আর এর শোধ নিতেই কান্নান তার হাতে থাকা যত অ্যাডভোকেট আছে সবাইকে খবর দিয়ে থানায় পাঠিয়ে দেয়। যদিও এরা সবাই অ্যাডভোকেট, কিন্তু কেস না থাকার কারণে সবাই অন্য পেশায় ছিল। কান্নানের কথা মতো তারা সবাই থানা ঘিরে ফেলে। এমনকি মিডিয়া এসে ওই লেডি ইন্সপেক্টরকে ঘুষ নেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তারা একসময় বুঝতে পারে সবকিছু কান্নানের কাজ। এরপর কান্নান নিজেই ইন্সপেক্টরের সাথে দেখা করে, কারণ কান্নান জানে বাকি স্বর্ণ পুলিশের কাছে আছে। তাই কান্নানের কথা মতো তারা ওই স্বর্ণটি ফিরিয়ে দেয়, মানে যে 15 সোভারিন্স তারা রেখেছিল। কিন্তু কান্নান সাথে তাদেরকে বলে যে লোকজন বাইরে দাঁড়িয়ে আছে, তাদের জন্য তো কিছু দরকার। ইন্সপেক্টর তখন বাধ্য হয়ে ইমরানের স্বর্ণ তো দেয়ই, সাথে পাশের একটি স্পা থেকে তারা যে ঘুষের টাকা পেয়েছিল সেগুলো কান্নানকে দিয়ে দেয়। কিন্তু কান্নান প্রথমেই ওই স্বর্ণগুলো সরিয়ে রেখে ইমরানকে বলে স্বর্ণ পুলিশের কাছে নেই, ওই চোরেরা বিক্রি করে দিয়েছে। তবে আমাদের প্রেসারে পুলিশ সেটেলমেন্ট করতে ঘুষের কিছু টাকা দিয়েছে। আমি তো সৎ ব্যক্তি, ঘুষের টাকা আমি নেই না, আপনি এটা রেখে দিন। কিন্তু কান্নানের সহকারী তখন বলে যাদের জন্য সবকিছু হলো এদেরকে তো কিছু দিতে হবে। কান্নান তখন ওই টাকাগুলো দিয়ে ওদের মধ্যে ভাগ করে দিতে বলে। মানে ইমরান এখন এটাই বুঝতে পারছে না এতে করে তার কোথায় লাভ হলো আর কান্নানি বা তাকে কিভাবে উপকার করলো। এরপর থেকে চলতে থাকে কোর্টের হেয়ারিং। তারিখের পর তারিখ পড়ছে, কিন্তু ইমরান তার স্বর্ণ কিছুতেই পাচ্ছে না। বাবা মেয়ে মাসের পর মাস কোর্টে চক্কর কাটছে, আর এদিকে কান্নানের টিম তাদের হাতে এক একটা করে বিরিয়ানির বিল ধরিয়ে দিচ্ছে। এর মধ্যে বিনু একবার অসুস্থ হয়ে পড়ে। ডক্টর জানায় যত দ্রুত সম্ভব সার্জারি করার প্রয়োজন, কিন্তু ইমরান তো এখনও পর্যন্ত গোল্ড পায়নি। তারা এখানে একটি লজে উঠেছে। আবার কান্নানরা একজন এক্স মিনিস্টারের একটি কেস নেওয়ার পর থেকেই ইমরানদের কেসেও গুরুত্ব দিচ্ছে না। এভাবে 4 মাস কেটে যায়। ইমরানরা এখন হালি ছেড়ে দিয়েছে। তারাও বুঝতে পারছে কান্নানের কাছে এসে তারা কত বড় ভুল করেছে। তবে এর মধ্যে একদিন রাতের বেলা ইমরান বিনুকে বলে কান্নান স্যার বলেছে কাল আমাদের স্বর্ণ ফেরত পাবো। বিনু ওটা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না, কারণ এমন প্রতিশ্রুতি তারা 4 মাস যাবৎ শুনছে। বিনু তো বলছিলই তারা আর স্বর্ণ ফেরত পাবে না, তার থেকে চলো আমরা বাড়ি চলে যাই। কিন্তু ইমরান বিনুকে সান্ত্বনা দেয় দেখিস কাল সব স্বর্ণ পেয়ে যাব, এরপর বিক্রি করে তোকে হসপিটালে ভর্তি করব, তুই আজকের গোল্ডের রেটটা দেখে রাখিস। তো পরবর্তী দিন ইমরান এক বুক আশা নিয়ে কোর্টে যায়। থানা থেকে ইমরানের গোল্ডটাও আনা হয়েছে। জাজও নির্দেশ দিবে ঠিক তখনই জাজের ফ্যামিলির ইমার্জেন্সির কথা শুনে সে অন্য একটি তারিখ দিয়ে চলে যাচ্ছিল। ইমরান তখন নিজেকে আর শান্ত রাখতে না পেরে সবার সামনে প্রতিবাদ করে বসে। ইমরানের কথা 4 মাস যাবৎ আমাকে আপনারা ঘোরাচ্ছেন, শেষমেশ আজ যখন আমি পেতে যাচ্ছিলাম তখনই আপনি চলে যাচ্ছেন। একটু সময় করে আমার স্বর্ণটা দিলে কি হতো? আমাকে তো আমার মেয়ের অপারেশন করাতে হবে। যদিও ইমরান তার সমস্যার কথা বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু এত মানুষের মধ্যে ইমরান এভাবে কথা বলায় জাজ কান্নানকে ভিতরে রেখে অনেক কথা শোনায়। কান্নানের সহযোগীরা ইমরানকে জানায় কান্নানের কেরিয়ারে কোনো ক্লায়েন্ট এমন কাজ করেনি। ইমরানের জন্য তাকে আজ কথা শুনতে হয়েছে। এমনকি তারা ইমরানকে চর পর্যন্ত মারে। আর কান্নানও ইমরানকে বলে দেয় তুমি তোমার স্বর্ণ কীভাবে পাও এটা আমি দেখে নিব। ইমরান বেচারা পড়েছে এক মহাবিপদে, যে জন্য মন খারাপ করে কোর্ট চত্বরে বসেছিল। তখনই এক ব্যক্তি তার কাছে চা নিয়ে আসে। মূলত এই লোকটাকে সবাই গোস্ট বলে ডাকে, মানে ভূত। লোকটি ইমরানকে জানায় আজ থেকে অনেক বছর আগে তার সম্পদের লোভে তার সন্তানেরা তার ডেথ সার্টিফিকেট তৈরি করে তাকে মৃত ঘোষণা করে দিয়েছিল। এরপর থেকে সে নিজেকে জীবিত প্রমাণ করার জন্য কোর্ট চত্বরে বছরের পর বছর যাবৎ ঘুরছে, কিন্তু তার নামে কোনো ডকুমেন্টস না থাকার কারণে সে নিজেকে জীবিতই প্রমাণ করতে পারছে না। এই জন্য মূলত সবাই তাকে গোস্ট বলে ডাকে। সে এটাও বলে আমরা মানুষকে শাস্তি দেওয়ার জন্য কোর্টে আসি, কিন্তু আমরা জানি না কোর্টে আসাটাই আমাদের সব থেকে বড় শাস্তি। ইমরানও এখন সেই শাস্তি ভোগ করতে যাচ্ছে। ইমরান বুঝতেই পারছে না সে এখন কি করবে, কিভাবে তার মেয়ের ট্রিটমেন্ট করাবে। আবার ইমরান ভালো করে জানে কান্নান যে কেস একবার ছেড়ে দেয় ওই কেস দ্বিতীয়বার লড়ার সাহস কারোর নেই। ইমরানের তখন মনে পড়ে সে যখন প্রথম এখানে এসেছিল পূজারী তাকে বলেছিল যে নাই কোর্ট দিতে পারে না কার্পস্বামী দেয়, শুধু মন থেকে প্রার্থনা করতে হবে। এর জন্য ইমরান কার্পস্বামীর মন্দিরে গিয়ে শুকনা মরিচ পিষে তার মূর্তিতে লাগিয়ে তার সামনে মাথা ঠুকতে শুরু করে, কারণ তার সমস্যার সমাধান করার মতো আর কেউই নেই। সিন চলে যায় রাতের বেলা। কান্নান তার সহযোগীদেরকে নিয়ে
ওই যে বৃদ্ধ দম্পতির সাথে কেস লড়েছিল ওই ব্যক্তিদের সাথে বিস্কিট ফ্যাক্টরিতে পার্টি করছিল। আর ওই পার্টি শেষ না হতেই সেখানে কার্পোস্বামীর এন্ট্রি হয়, মানে সরাসরি গডের এন্ট্রি আর কি। যেই তাকে বাধা দেওয়ার চেষ্টা করছিল সে তারই খুব খারাপ অবস্থা করছিল। এমনকি একে একে কান্নানের পর্যন্ত পৌঁছে যায়। কান্নান তখনও বিশ্বাস করতে পারছিল না তার সামনে স্বয়ং গড দাঁড়িয়ে আছে, মানে কার্পোস্বামী তার সামনে দাঁড়িয়ে আছে সেটা বুঝতেই পারছিল না। তবে সেটা প্রমাণ করতে কার্পোস্বামী কান্নানকে হালকা করে নরকের একটা ফিল দেয়, যে জন্য কান্নান শেষমেশ বুঝতে পারে যে আসলে সে কার সামনে দাঁড়িয়ে আছে। কান্নানের কথা, আমি এমন কি করেছি, আপনি আমার কাছে কেন এসেছেন? কার্পোস্বামী তখন বলে, তুই যে পাপ করেছিস তার শাস্তি ভোগ করার দিন এসে গেছে। কান্নানের কথা, আমি আবার কোন পাপ করলাম? কার্পোস্বামী তখন কান্নানকে তার ভিশনে ইন্দ্রানের ওই কেসটিকে দেখায়। কান্নান তখন কার্পোস্বামীর পায়ে ধরে যে আমাকে একটা সুযোগ দিন, কালকের মধ্যে আমি সব ঠিক করে দেব। কার্পোস্বামীর কথা, যেটা এত মাসে করতে পারিসনি একদিনে কিভাবে করবি? কান্নান বলে, সেটা তো আমি ইচ্ছা করে মাসের পর মাস ঘোরাচ্ছিলাম, কারণ তাদের ফিস দিয়েই তো আমাদের দামি দামি সব কিছু কিনতে পারি, আমাদের এরকম দামি লাইফস্টাইল আসে। এই ধরনের কেস সাধারণত একদিনে সমাধান হয়ে যায়, আমরাই শুধুমাত্র তাদের থেকে টাকা নেওয়ার জন্য দিনের পর দিন ঘোরাতে থাকি। এমনকি এই কেস সমাধান করার জন্য কোন কোন জায়গায় কাকে কি কি এবং কত টাকা করে দিতে হয়েছে কান্নান একে একে সকল হিসাব দেখায়। কারণ ইন্দ্রানের স্বর্ণের পরিমাণটা বেশি থাকার কারণে ওই লোভে পড়ে তারা এত কিছু করেছে। কার্পোস্বামী তখন ওদের এসব দুর্নীতির কথা শুনে এক চট দিয়ে কান্নানকে ফেলে দেয়। কান্নানের কথা, শুধু আমাকে মেরে লাভ কি, সারা সমাজ তো দুর্নীতিগ্রস্ত, পুরো সিস্টেম দুর্নীতিগ্রস্ত, আর গড যদি নিজেও চলে আসে এই সিস্টেম চেঞ্জ করা সম্ভব নয়। কার্পোস্বামী মূলত এরপরই কান্নানকে মারতে যাচ্ছিল। কান্নান তখন বিভিন্ন কথা শোনায়, মানে সে যা বলবে তাই করে দিবে। আর সব কিছু বলার পর কান্নান বলে, আপনি তো ন্যায়ের দেবতা, আপনি যদি আমাকে এভাবে মেরে ফেলেন তাহলে তো অন্যায় করা হবে। দেবতা হয় আপনি অন্যায় কীভাবে করতে দেন? কারণ কান্নানের কথা, সে একা নয়, কোর্টে যারা কাজ করে সবাই দুর্নীতিগ্রস্ত, পুরো সিস্টেম দুর্নীতিগ্রস্ত, তাকে একা শাস্তি দিয়ে লাভ কি? তার চোখে এটা অন্যায়। কান্নানের কথা, তাকে একা মারলে সব বন্ধ হবে না, গ্রাউন্ড লেভেল থেকে সব বন্ধ করতে হবে। আপনি যদি সব কিছু বন্ধ করতেই চান তাহলে কোর্টে আসুন, দেখুন সেখানে কি হচ্ছে। এমনকি কান্নান তাকে চ্যালেঞ্জ করে বসে, আপনি যদি পারেন তাহলে সততার সাথে ওই ব্যক্তি স্বর্ণ উদ্ধার করে দেখান, তারপর আমাকে যে পানিশমেন্ট দিবেন আমি মাথা পেতে নিব। তো এই কথার উপর কার্পোস্বামী কান্নানকে ছেড়ে দেয়। আর পরবর্তী দিনে আমরা দেখতে পাই কান্নানের টিম ইন্দ্রানের কেসটি ফিরিয়ে দিয়েছে, মানে ইন্দ্রানরা যেন এখন অন্য কোনো উকিল ধরে। কিন্তু বিনুর কথা কাকে বিশ্বাস করব, এখানে সবাই তো একই রকম। ঠিক তখনই সেখানে নতুন একজন উকিলের এন্ট্রি হয়, যে তাদের বলে যে আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন। আর আমরাও দেখতে পাই এ অন্য কেউ নয়, স্বয়ং কার্পোস্বামী, মানে তার হিউম্যান ফর্ম। এখানে সে তার নাম দিয়েছে সার্ভানান। আর সার্ভানানকে দেখা মাত্রই কান্নানও বুঝতে পারে সে কী করতে এসেছে, তাই তাকে তাদের সিস্টেমে ওয়েলকাম জানায়। সার্ভানানও মনে করছিল সে এক চুটকিতেই সব সলভ করে দেবে, কিন্তু কোর্টের মধ্যে প্রবেশ করে দেখে কোর্টের মধ্যে কি বিশৃঙ্খল অবস্থা, মানে সবার কাছে একটা মাছের বাজার হয়ে গেছে। এত লোকের ভিতরে তার যে পিটিশনের ফাইল সেটা পর্যন্ত জমা দিতে পারছিল না। ঠিক তখনই সেলভি নামে এক নারী সালমানের ওই পিটিশন ফাইলটি নিজের ভাইয়ের পরিচয় দিয়ে সেখানে সাবমিট করে দেয়। কারণ সালমান তো এই কোর্টের না, সে নিজেকে মদুরাইয়ের অ্যাডভোকেট হিসেবে পরিচয় দিয়েছে, তাই এখানে তাকে কেউ হেল্প করার কথা নয়। সেলভি এভাবে তাকে হেল্প করায়, সেও ভাবছে যে সেলভি কত ভালো মনের একটা মানুষ। কিন্তু এরপর জাজ আসার পর যখন কোর্টের সব কার্যক্রম শুরু হয় তখনই জানা যায় শুধুমাত্র সার্ভানান একাই নয়, আরও 3 জন ব্যক্তি ইন্টারনেট কেসের পিটিশন ফাইল করেছে, যার মধ্যে সেলভি একজন। মানে মাত্রই যাকে আমরা খুব ভালো মহিলা বলে মনে করছিলাম সেও এই দুর্নীতিগ্রস্ত সিস্টেমের একটা অংশ। এখন কোর্টও পড়েছে এক ঝামেলায়, 4 জন অ্যাডভোকেটের মধ্যে কে এই কেস লড়বে, যে জন্য তার আপাতত একটি ব্রেক নেয়, যাতে ব্রেকের ফাঁকে তারা ডিসাইড করতে পারে কে কেস লড়বে। আর অন্যদিকে আমরা নির্মলা নামে এক নারীকে দেখতে পাই, যে মূলত সাবেক মিনিস্টার BK পান্ডিয়ানের বিরুদ্ধে সেক্সুয়াল অ্যাসল্টের কেস করেছিল। আর এই কেসটা কান্নান হ্যান্ডেল করছিল। কিন্তু নির্মলা এখন বুঝতে পেরেছে কান্নান উল্টো পান্ডিয়ানের থেকে টাকা নিয়ে তাকে মাসের পর মাস ঘোরাচ্ছে। তাই নির্মলা এখন কেস ফাইল নিয়ে অন্য উকিলের কাছে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল। কিন্তু কান্নানের সহযোগী তেজা তাকে স্পষ্ট বলে দেয় এই কেস অন্য কেউ লড়তে পারবে না, মানে মোট কথা তারা কেস ফাইল দিবে না। তেজা নির্মলাকে 2টি অপশন দেয়, যে হয় আমাদের সাথে থাকুন, নয়তো কেসটি পুরোপুরি উড্ড করে নিন। তেজার এই থ্রেট শুনেই নির্মলা যে উকিলকে নিয়ে এসেছিল সে যখনই প্রতিবাদ করতে যাবে ঠিক তখনই তেজার লোকজন তাদের উপর হামলা করে তাদের গাড়ি পর্যন্ত ভেঙে ফেলে। এরপর কান্নান এসে নির্মলাকে এটাও বলে কান্নানের কথা মতোই ওই লয়ার এসেছিল। এমনকি নির্মলা না চাইলেও কান্নান ব্যতীত এই কোর্টে কেউই এই কেস লড়তে পারবে না। তাই নির্মলার সামনে কোনো অপশনও নেই, কারণ কান্নান তো পান্ডিয়ানের থেকে টাকা খেয়ে বসে আছে। নির্মলার কথা তুমি কি মনে করেছ? এখানে হাজারো লয়ার আছে, কেউ না কেউ তো আমার কেসটি নিবে।
কান্নান তখন নির্মলার কেস ফাইলের উপর একটি লাল কাপড় বেঁধে মাটিতে ফেলে দেয় এবং বলে যে এই হাজারো লয়ারের মধ্যে কেউ যদি এই ফাইলটি একবার স্পর্শ পর্যন্ত করে তাহলে আমি কেস ছেড়ে দিব। নির্মলা তখন এখানে দাঁড়িয়ে থাকা বিভিন্ন লয়ারকে অনুরোধ করে, তাদের হাতে পায়ে পর্যন্ত ধরে, কিন্তু কান্নানের বিরুদ্ধে গিয়ে এই কেস লড়ার সাহস কারণ নেই, যে জন্য নির্মলাকে বাধ্য হয়ে এখন কান্নানের সাথেই থাকতে হবে। মানে সে স্পষ্ট বুঝতে পারছে যে কান্নান পান্ডিয়ানকে জেতাবে, তারপর বাধ্য হয়ে ওই কেস এখন কান্নানের কাছে রাখতে হবে। আবার অন্যদিকে সারভানানো দাঁড়িয়ে থেকে সব দেখছে। এমনকি অ্যাডভোকেট প্রীতিও সারভানানকে পুরো বিষয়টি বুঝিয়ে দেয়, যেখানে কান্নান কিভাবে তার রাজত্ব করে যাচ্ছে। সারভানান যেহেতু এখানে নতুন, প্রীতি সারভানানকে এটাও বলে, ওই যে 3 জন ব্যক্তি পিটিশন দাখিল করেছে, আপনি ওদেরকে 500-1000 করে টাকা দিয়ে দিলে ওরা এমনিতে ড্রপ করবে। তাই সারভানান প্রীতিকে নিয়ে ওদের সাথে দেখা করতে চায় এবং ওদেরকে বলে ওরা যেন কেস ড্রপ করে। তখনই আমরা সেলভিদের কথায় বুঝতে পারি আসলে কান্না নিজে থেকে কেসটি যখন ড্রপ করেছে এজন্যই কেসটি নিতে চাচ্ছে, কারণ ইন্ডিয়ানের স্বর্ণের পরিমাণটা অনেক বেশি, তারা অনেক বেশি টাকা তার থেকে আদায় করতে পারবে, এই জন্যই তারা পিটিশন ফাইল করেছিল। তাই সারভানানের কথায় তারা রাজি হচ্ছে না। এই জন্য সারভানান একসময় বিনুকে কেস ফাইল দিয়ে বাইরে যেতে বলে, আর এরপরই পুরো রুমে সবকিছু স্তব্ধ করে দেয়। এমনকি প্রীতিকেও তার ভীষণে তার আসল চেহারাটি দেখায় যে আসলে সে কে। কান্নানো জানালা দিয়ে উকি দিয়ে সবই দেখছে। আর প্রীতি যখন পুরোপুরি বিষয়টি বুঝতে পারে যে সারভানান আসলে কার্পাস্বামী, তখন সারভানানের কথা মতো প্রীতি ওদের যে পিটিশন ফাইল ছিল সবগুলো ছিঁড়ে ফেলে। আর এরপরই সারভানান সেখানে সবকিছু স্বাভাবিক করে প্রীতিকে নিয়ে বের হয়ে যায়। কিন্তু যাওয়ার সময় কান্নান সারভানানকে রেখে বলে যে আপনার সাথে তো আমার এরকম এগ্রিমেন্ট হয়নি, এখানে তো আপনার সততার সাথে সবকিছু করার কথা ছিল, আপনি তো আপনার গডের পাওয়ার ব্যবহার করছেন। তাই কান্নান সারভানানকে প্রমিস করায় সে কখনোই তার গড পাওয়ার ইউজ করতে পারবে না, যা কিছু করার সততার সাথে করতে হবে। সিন চলে যায় সন্ধ্যায়। কোর্টে সবকিছু শেষ করে তারা যখন মেট্রো স্টেশনে বসেছিল, ঠিক তখনই প্রীতি এসে সারভানানের সাথে দেখা করে, কারণ প্রীতি তো তার সম্পর্কে সবকিছু জেনে গেছে যে সে কার্পাস্বামী। এই জন্য প্রীতি কার্পাস্বামীর কাছে অনুরোধ করে যে কোর্টের অবস্থা একদম বাজে, প্রীতি এমন একটি কোর্ট চায় যেখানে লিফট থাকবে, পুরো ডিজিটালাইজ সিস্টেম হবে, মানে সুযোগ পেয়ে গডের থেকে যা কিছু আদায় করা যায় আর কি। এরপর সবাই মেট্রোতে ওঠে। এখানে সেই লোকটাকেও দেখা যায় যাকে সবাই গোস্ট বলে ডাকে। প্রীতি বিনোদের সাথে পরিচিত হয়, আর ঠিক তখনই তেজা তার লোকজন নিয়ে আসে। মূলত তারা সারভানানকে ভয় দেখাতে এসেছে, কারণ কান্নানকে সারভানান কথা দিয়েছে সে তার গডের পাওয়ার ইউজ করতে পারবে না, সে এখন নিরুপায়। এই জন্য তেজারা সারভানানকে বিভিন্নভাবে অপমান করছিল, অপদস্থ করছিল। প্রীতি তখন কল্পনা করে যে এর জন্য সারভানান তাদেরকে পিটিয়ে কী অবস্থা করেছে। অবশ্য এরপর প্রীতি বুঝতে পারে যে এমন কিছুই ঘটেনি। সারভানান সব কিছু শোনার পরও একদম চুপ করে বসে আছে, যে জন্য তেজারাও একসময় চলে যায়। এরপর লজ্জার ছাদে বসে সবাই এই কেসের বিষয়ে যখন কথা বলছিল, তখন প্রীতি বিনুকে বলছিল যে তুমিও এসে কিছু খাওয়া দাওয়া করো। বিনু বলে না, আমি এখন খাবো না। প্রীতি বলে দরকার হলে বাইরে থেকে অর্ডার করি, কোর্টের পাশে ভালো বিরিয়ানি পাওয়া যায়, তুমি বললে আমি অর্ডার করতে পারি। বিনু তখন ওই বিরিয়ানি দোকানের কথা বলে যে আমি ওই বিরিয়ানি সম্পর্কে জানি, অনেকবার গিয়েছিও। গত 4 মাসে আমি 2 লক্ষ টাকা বিরিয়ানির বিলও দিয়েছি, তবে প্রত্যেকটা আপনাদের মতো লয়ারের জন্য। আমি আর বাবা 1 লোকমাও স্পর্শ করিনি। এমনকি বিনু এটাও বলে যখন সব কিছু শেষ হয়ে যাবে আমার ইচ্ছা বাবাকে নিয়ে সেখানে গিয়ে একবার বিরিয়ানি খাবো। প্রীতিও বিনুকে বলে তুমি একদম চিন্তা করো না, স্বর্ণ ফেরত পেলে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর তুমি অবশ্যই তোমার বাবাকে নিয়ে সেখানে গিয়ে বিরিয়ানি খেতে পারবে, আমি তখন দূরে বসে তোমাদের দেখব। কিন্তু বিনুরা তো কোর্টের উপর বিশ্বাস করতে পারছে না। প্রীতি তখন বিনুকে ভরসা দেয়, কারণ অন্য কেউ জানুক আর না জানুক প্রীতি তো জানে যে কার্পাস্বামী তাদের সাথে আছে। আর এখানে আমরা বিনুদের কথা এটাও জানতে পারি, ওই দিন বিনু এবং ইন্দ্রান যখন ওই সকল ব্যক্তিদের আইডেন্টিফাই করতে গিয়েছিল, তখন ইন্দ্রান নিজেই তাদেরকে অনুরোধ করেছিল যে আমার মেয়েটা অসুস্থ, ওই স্বর্ণের উপর আমার মেয়ের জীবন নির্ভর করছে। ইন্দ্রানের কান্না এবং আকুতি দেখে ওই 2 জন চোর স্বীকার করে নিয়েছিল তারাই চুরি করেছে এবং তারা স্বর্ণগুলো সব ফেরতও দিয়ে দিয়েছিল। কিন্তু পুলিশ পরবর্তীতে সেখান থেকে কিছু লুকিয়ে রেখেছিল, মানে এখানে চোরও হৃদয়বান অথচ পুলিশ। এমনকি বিনুরা এটাও বুঝতে পারছে ওই চোরেরা সব স্বর্ণ দিয়ে দিয়েছিল, পুলিশে হয়তোবা তাদের স্বর্ণ লুট করেছে, আর এই স্বর্ণ তারা কোনোদিনও ফেরত দিবে না। আর এই জন্য বিনু এখন কাউকে বিশ্বাস করতে পারছে না, কারণ যেখানে গিয়েছে তারাই তাদের সাথে ধোঁকাবাজি করেছে। আর সে তো এটাও জানে যে সময় মতো স্বর্ণটা উদ্ধার করতে না পারলে হয়তো সে নিজেও বাঁচবে না। তো পরবর্তী শুনানির দিন সারভানান কোর্টকে পুরো সমস্যার কথা খুলে বলে যে 4 মাস যাবৎ তাকে এই কারণ সেই কারণ দেখিয়ে ঘোরানো হচ্ছে, সাথে কোর্টের গাফিলতি এবং সকল দুর্নীতির বিষয়টা তুলে আনার চেষ্টা করে। কোর্টও বুঝতে পারে সারভানান শুধুমাত্র ইন্দ্রানের সমস্যার কথাই বোঝাচ্ছে না, তাদের গাফলতির কথাও বোঝাচ্ছে, মানে একরকম কোর্টের উপরই অভিযোগ করছে। তবে জাজ উল্টো সারভানানকে প্রশ্ন করে
তাদের যে স্বর্ণ চুরি হয়েছে সেটা কি আসল স্বর্ণ ছিল? তারা কি বৈধ টাকা দিয়ে কিনেছিল? বা কতটুকু ছিল তার প্রমাণ কি? তারা কোনো বিল দেখাতে পেরেছে? তারা তো কোনো বৈধ ডকুমেন্টসে সাবমিট করেনি। শুধু তাই নয়, জাজ সারবানকে এটাও বলে আপনার ক্লায়েন্টদের কোর্টে আনানোর আগে দেখা উচিত ছিল তারা কি পরে কোর্টে যাচ্ছে। জাজ সরাসরি বিনুকে তার পোশাকের বিষয়ে বলে যে বিনু কোনো স্লিভলেস ড্রেস পরে কোর্টে এসেছে, তার কথা কোর্টের একটা সম্মান আছে, এই সকল ড্রেস পরে কোর্টে কেন? বিনু তখন বলেই বসে সবাই বলে যে এই কোর্টে সমস্যা আছে, আপনি সেদিকে ভ্রুক্ষেপ না করে আমার পোশাক নিয়ে পড়ে আছেন যে এখন আমার পোশাকের সমস্যা, আপনার দৃষ্টিভঙ্গি ভালো নয়। বিনু জাজকে এই কথা বলা মাত্রই জাজ বিনুর উপর উত্তেজিত হয়ে বিনুকে একদিনের কাস্টডিতে রাখার নির্দেশ দেয়, যে জন্য বিনুকে কোর্টের মধ্যে থাকা একটি সেলের মধ্যে আটকে রাখা হয়। আর ওই সেলে থাকা অবস্থায় বিনু হঠাৎ করে অসুস্থ হয়ে তার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। সাথে সাথে বিনুকে হসপিটালে নিয়ে অ্যাডমিট করা হয়। ডক্টর জানায় বিনুর লিভার 90% নষ্ট হয়ে গেছে, এই মুহূর্তে তার অপারেশন করাতে হবে, নয়তো বাঁচানো সম্ভব হবে না। কিন্তু এখনও পর্যন্ত ইমরান টাকার ম্যানেজ করতে পারেনি, স্বর্ণ তো উদ্ধার করতে পারল না। ইমরান নিজের মতো করে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেখানে পারছে সবাইকে রিকোয়েস্ট করছে, কিন্তু কেউই তাকে টাকা দিতে রাজি হচ্ছে না, কারণ এত টাকা কে এত দ্রুত দিতে পারবে। প্রীতি তখন সারবানানকে সাথে নিয়ে জাজের বাড়িতে যায়, কারণ তারা যদি জাজকে কনভিন্স করতে পারে হয়তোবা স্বর্ণ তুলতে পারলে বিনুর জীবনটা বাঁচানো যাবে। প্রীতিরা ঢোকা মাত্রই সেখান থেকে এক পলিটিশিয়ান বের হয়ে যাচ্ছিল। এত রাতে পলিটিশিয়ানের সাথে দেখা করলেও প্রীতিরা হাজার অনুরোধ করা সত্ত্বেও জাজ কোনো মতেই তাদের ঢোকার অনুমতি দিচ্ছিল না। তবে ব্যালকনিতে এসে কথা বললে প্রীতিরা বোঝানোর চেষ্টা করে তাদের কাছে ইমরানের কাস্টম ক্লিয়ারেন্স কপি আছে, তার মেয়েটা এখন হসপিটালে, ওকে বাঁচানোর জন্য স্বর্ণটা প্রয়োজন। এখানে আমরা কান্নানকেও দেখতে পাই জজের বাড়িতে রয়েছে, তাই জজ প্রীতিদের কোনো অনুরোধ না রেখে 2 মিনিটের মধ্যে তার বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। প্রীতিও এজন্য সারভানানকে বলছিল আপনি তো কার্পা স্বামী, আপনি তো একজন গড, আপনি আপনার পাওয়ার কাজে লাগিয়ে যে কোনো কিছু করতে পারেন, আপনি কেন মানুষের কাছে ভিক্ষা চাইছেন? আসলে তো সারভানান বলতে পারছে না, সে কান্নানের কাছে ওয়াদা করেছে সে তার গডের পাওয়ার ইউজ করবে না। তো রাত্রেবেলা বাধ্য হয়ে তাদেরকে ফিরে আসতে হলেও পরবর্তী দিন কোর্টে গিয়ে সারভানান জাজের সামনে সব ডকুমেন্ট সাবমিট করে যাতে ইমরানের গোলটা এই মুহূর্তে রিলিজ করা যায়। কিন্তু জাজ একটা বিষয় নোটিস করছে, সারভানান কখনোই তাকে সম্মান দেখাচ্ছে না, যেমনটা ইওর অনার বা মাই লর্ড বলতে হয়। তাই তার কথা যদি সারভানান জাজকে সম্মান দেখিয়ে কথা না বলে তাহলে কোনোভাবেই তারা আজকে গোল রিলিজ করবে না। আসলে জাজ তো জানে না সে যাকে বলছে সে নিজে একজন গড, গড হয়ে কিভাবে সে তাকে সম্মান দিবে। তারপর সারভানান বিনুর জীবনের কথা চিন্তা করে শেষ পর্যন্ত জাজকে সম্মান দিতে বাধ্য হয়। আর এরপর কোর্টের নির্দেশে ইমরান তার স্বর্ণ ফিরে পায়। কিন্তু কোর্ট থেকে বের হওয়ার আগেই হসপিটাল থেকে খবর আসে বিনু আর বেঁচে নেই। যার জন্য এত কষ্ট করলো, যাকে বাঁচানোর জন্য এত কিছু, সেই মেয়েটাই আজ বেঁচে নেই। ইমরান এখন এই স্বর্ণ দিয়ে কী করবে? ইমরান একরকম পাগলের মতো হয়ে যায়। কান্নানের সহযোগীরা ইমরানকে যখন বলছিল যে কেস তো জিতে গেছেন, ইমরান তখন তাদের মুখের উপর কিছু স্বর্ণের অলংকার ছুড়ে দেয়, যেই নাও এগুলো দিয়ে তোমরা বিরিয়ানি খাও। এমনকি সারভানানকেও ওই স্বর্ণগুলো দিয়ে বলে আপনি কেন আমাকে স্বর্ণগুলো পাইয়ে দিলেন? এগুলো দিয়ে আমি কি করব? আমার মেয়েটাই তো বেঁচে নেই। আর এরপরই কারপা সারভানের সাথে দেখা করে সারভানকে বোঝায় যে সে যেমনটা বলেছিল গড নিজে আসলেও কিছু করতে পারবে না, যেমনটা সারভানান চেষ্টা করেও পারেনি। কান্নানের কথা এটা তার কোর্ট কখনোই তার বিরুদ্ধে যাবে না। কান্নান সাথে সারভানকে এটাও শুনিয়ে দেয় আপনি সেদিন আমাকে বলেছিলেন গড থিংস আমি বুঝবো না, এটা আমাদের কোর্ট থিংস, গডরা এগুলো বুঝবে না। আপনি আপনার চ্যালেঞ্জে হেরে গেছেন। সিন চলে যায় রাতে। তখনও কোর্ট কম্পাউন্ডারে অনেক লয়ারাই বসে আড্ডা দিচ্ছিল। সারভানানও সেই কথাগুলি চিন্তা করছে। ঠিক তখনই সেখানে নির্মলাকে দেখা যায় তেজার কাছে তার কেস ফাইল নিতে এসেছে, কিন্তু তেজা এবার বলে দেয় সে ওই কেস ফাইল দিবে না। এমনকি ওই কেস ফাইলে আবারও একই রকম একটি কাপড় বেঁধে নিচে ফেলে দেয় এবং বলে যে কেউ যদি সাহস করে এটি স্পর্শ করে আমি কেসটি ড্রপ করে দিব। নির্মলা আগেরবারও চেষ্টা করেছিল, এবারও চেষ্টা করে, কিন্তু কেউ তার সাহস করে সেটা তুলতে পারছে না। তবে অন্যরা সাহস না করলেও সারভানান এখন বুঝতে পারছে তাকে কিছু একটা করতে হবে। এই জন্য সারভানান ওই কেস ফাইলটি তুলে নেয়। এমনকি তেজা সহ বাকি যে সহযোগীরা ছিল তাদেরকে ইচ্ছা মতো পেটায়। তবে এটা গড ফর্মে নয়, হিউম্যান ফর্মে, কারণ সে ইচ্ছা করলেই তার পাওয়ার ব্যবহার করতে পারছে না। আবার ওই রাতেই প্রীতি একটি স্বপ্ন দেখে যেখানে সে কার্পা স্বামীকে বলছিল এমন কিছু করুন যাতে কোর্টের মধ্যে কোনো লয়ার মিথ্যা বলতে না পারে, আর কোর্টের যে পেন্ডিং কেসগুলো আছে সেগুলো যেন দ্রুত সলভ হয়ে যায়। এগুলো বলার পর কার্পা স্বামী প্রীতিকে একটি কেস ফাইল দেয়। আর পরবর্তী দিন প্রীতি ঘুম থেকে উঠেও দেখে ওই কেস ফাইলটি তার পাশেই রয়েছে। তার মানে কার্পা স্বামী তাকে এই সব কিছু দেখিয়েছে। আর এই কেস ফাইলটি মূলত নির্মলার কেস ফাইল। প্রীতি নির্মলার সাথে কথাও বলে, যেখানে নির্মলা জানায় নির্মলা মূলত পিকে পান্ডিয়ানের সেক্রেটারি হিসেবে কাজ করত। ওই সময় থেকে তার মনে হচ্ছিল
পিকে পান্ডিয়ানের খারাপ কোনো উদ্দেশ্য আছে। সে বিভিন্ন সময় শরীরের বিভিন্ন অংশে হাতও দিত। আর এরপর তো একদিন দিল্লিতে তারপর অ্যাসল্টও করেছে। আর সাহস করে যখন সে কেস ফাইল করেছে, তখন কান্নানের মতো দুর্নীতিগ্রস্ত লয়ার তার কাছ থেকে কেস নিয়ে উল্টো পিকে পান্ডিয়ানের থেকে ঘুষ নিয়ে তাকে কেস তুলে নিতে বাধ্য করছে। তবে এই সব কিছু জানার পরও প্রীতি যে কেন সাহস করে তার কেসটি নিচ্ছে, নির্মলা এটাই বুঝতে পারছে না। প্রীতি শুধু বলে, ধরে নিন এটা ঈশ্বরের ইচ্ছা ছিল। আর এরপর শুরু হয় পিকে পান্ডিয়ান এবং নির্মলার কেসের হিয়ারিং, যেখানে প্রীতি প্রথমেই অভিযোগ করে পিকে পান্ডিয়ান তার ক্লায়েন্টকে সেক্সুয়াল অ্যাসল্ট করার চেষ্টা করেছিল। কিন্তু কান্নানের কথা, এই সব কিছু মিথ্যা অভিযোগ, সে শুধুমাত্র টাকার জন্য এগুলো করছে। এমনকি কান্নান এটাও বলে পিকে পান্ডিয়ান একজন আর্থাইটিসের রোগী। তারা বলছে ঘটনা ঘটেছে দোতলার ঘরে, কিন্তু আমার ক্লায়েন্ট তো সিঁড়ি বেয়ে উঠতেই পারে না, তাহলে দোতলা কিভাবে গেল? আর দ্বিতীয়ত, নির্মলার একটি কল রেকর্ড শোনায়, যেখানে নির্মলা পিকে পান্ডিয়ানকে ওই দিনের কথা বলছিল যে আপনার সাথে কাটানোর সময়টা আমি ভুলতে পারিনি। নির্মলা বারবার বলছিল যে ভয়েসটা যদিও তার, কিন্তু এই ধরনের কথা সে কখনোই বলেনি। মানে একরকম কান্না নির্মলার বিরুদ্ধে অভিযোগ করছে, মানে নির্মলা এখন ফেসে যাবে। ঠিক তখনই একটা মিরাকেল হয়। কান্নান যতই চেষ্টা করুক না কেন, সে কোনোভাবেই মিথ্যা বলতে পারছিল না। মানে তার মুখ দিয়ে সত্যি বের হয়ে যাচ্ছে। আর এভাবেই একে একে বের হয়ে আসে কান্নান যে পিকে পান্ডিয়ানের আর্থাইটিসের কথা বলেছে সম্পূর্ণ মিথ্যা। কারণ কান্নানের চেম্বার দোতলায়, পিকে পান্ডিয়ান দোতলায় হেঁটে ওঠে। আর যদি আসে নির্মলার ওই ভয়েস রেকর্ডের কথা, কান্নান প্রমাণ দেখায় সে এআই প্রযুক্তি ব্যবহার করে সেটা তৈরি করেছিল। জাজও বুঝতে পারছিল কান্নানের সাথে কিছু একটা হচ্ছে, এই জন্য সে কোর্ট অ্যাডজান্টও করতে যাচ্ছিল। কিন্তু কান্নান বারবারই বাধা দিচ্ছে। কান্নানের কথা আজই আপনাকে ফয়সালা জানাতে হবে। এমনকি কান্নান একসময় কোর্টের মধ্যে জাজের কথা বলে দেয় যে আপনি নিজেও তো ঘুষ নিয়েছেন, যে জন্য কন্টেম্প্ট অফ কোর্টের অপরাধে কান্নানকে কোর্ট থেকে বের করে দেওয়া হয়। আর কান্নান যখনই কোর্টরুম থেকে বের হয়, তখন সে বুঝতে পারে যে এতক্ষণ তার সাথে কিছু হয়েছিল। মানে ভিতরে যা হয়েছে আর বাইরে সম্পূর্ণ আলাদা। এমনকি শুধু সেই নয়, এই কোর্টে যত লয়ার কাজ করছে সবার সাথে একই ঘটনা ঘটেছে। কেউই কোর্টের মধ্যে মিথ্যা বলতে পারেনি। মানে প্রীতি যেমনটা কার্পাস্বামীর কাছে বলেছিল কোর্টের মধ্যে কোনো লয়ার জন্য মিথ্যা বলতে না পারে, ঠিক সেটাই বাস্তবে হয়েছে। সবাই সত্যিটা বলে দেওয়ার কারণে এখন ক্লায়েন্টদের সাথে লয়ারদের একটা ফাইট চলছে। এরপর সারভারান নিজে কান্নানের সাথে দেখা করে কান্নানকে বুঝিয়ে দেয় সে যেমনটা বলেছিল যে কোর্ট থিংস সে বুঝবে না, গড থিংসও সে বুঝবে না। মানে এই সব কিছু সেই করছে। শেষে শুধু বলে যায় বেবি, ড্যাডি ইজ হোম। আবার জাজের বিরুদ্ধেও ইনকোয়ারি হচ্ছে, সেও পড়েছে এক বিপদে। অন্যদিকে পান্ডিয়ানের সব কিছু প্রকাশ করে দেয়। পান্ডিয়ান এখন কান্নানের উপর উত্তেজিত, তাই পান্ডিয়ানের অ্যাসিস্ট্যান্ট কান্নানকে বলে দেয় আপাতত 10-15 দিনের জন্য আপনি আন্ডারগ্রাউন্ড হয়ে যান, আপনার জন্য ভালো হবে, নয়তো আপনার সাথে কি করবে আমি নিজেও জানি না। সিন চলতে রাতে প্রীতি আর সারবানান একটি কফি শপে বসে আছে। এখানে প্রীতি শহরের কেসের বিষয়ে আলোচনা করছিল। ঠিক তখনই সেই কফি শপে একটি নেশারও ব্যক্তি আসে। কফি শপটা ওই মুহূর্তে ক্লোজ হয়ে যাচ্ছিল, কিন্তু ওই ব্যক্তি গান দেখিয়ে মেয়েটাকে জোরপূর্বক কফি দিতে বলছিল। আর এটা দেখে সারবানান কিছু একটা করায় হঠাৎ করে ওই ছেলেটি মেয়েটিকে দিদি বলতে শুরু করে। এমনকি তাকে সরি বলে যে দয়া করে আমাকে একটা চা খাওয়াবেন। আর এরপরই মেয়েটি কফির অর্ডার করে। প্রীতি তো বুঝতেই পারছে না কি ঘটছে। সারবানান তখন বলে এই ছেলেটা মেয়েটির সাথে মিসবিহেভ করত, এরপর তার 5 জন বন্ধু এসে তার সাথে জয়েন করত। এখানে বড় ধরনের একটা সমস্যা হতো, আমাদের কেস আর একটা বেড়ে যেত। মানে এখানেই আমরা বুঝতে পারি যে এই ঘটনাটা অন্য কোনো ঘটনা নয়, লিও মুভিতে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনা। আর এখানে লিও নিজেও ছিল। আর এরপর থেকে এই শহরে বড় একটি পরিবর্তন আসে। মানে লয়াররা শুধু কোর্ট চত্বরে নয়, নিজের চেম্বারেও মিথ্যা বলতে পারছিল না। এমনকি যে চোর ঘরে চুরি করতে গিয়েছে সে চুরি করা বাদ দিয়ে আলমারিতে থাকা এলোমেলো কাপড়গুলো সাজিয়ে রেখে আসছে। আবার যে ব্যক্তি এতদিন মানুষ খুন করে বেড়াচ্ছিল সে মানুষকে খুন করা বাদ দিয়ে ডাব কেটে খাওয়াচ্ছে। মোট কথা শহরে কোনো অপরাধী হচ্ছে না, থানায় কোনো কেস রেজিস্টার হচ্ছে না, যে যেন কোর্টে হিয়ারিংয়ের কোনো চাপ নেই, লয়ারদের হাতেও কোনো কেস নেই। সবার মনের মধ্যে একটা ভয় কাজ করছে যে কোনো অন্যায় করা যাবে না। আর এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র কার্পাস্বামীর জন্য। কারণ সে যেহেতু এ জায়গার কুলদেবতা, তার যে রেঞ্জ আছে পুরো রেঞ্জের মধ্যে সে একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসেছে। তার কথা নতুন করে যদি কোনো কেস রেজিস্টার না হয়, তাহলে পুরাতন যে কেসগুলো আছে একটার পর একটা সলভ হতে পারবে। কান্নানো পুরো বিষয়টি বুঝতে পারছে, তাই কোর্ট চত্বরে কার্পাস্বামীর যে মন্দিরটা আছে, রাতের বেলা কান্নান তার লোকেদের দিয়ে ওই মন্দিরটা সেখান থেকে ভেঙে ফেলার একটা পরিকল্পনা করে। কিন্তু তারা জানে না যে কার্পাস্বামী নিজের মন্দির নিজেই রক্ষা করতে আসবে। তাই রাতের বেলা যারা সেখানে ভাঙতে গিয়েছিল সবাইকে এসে ইচ্ছামতো ধোলাই করে। আর অন্যদিকে কান্নান কার নিয়ে কোথাও যাওয়ার সময় একটি লরি এসে তার কারটিকে হিট করে। এখানে আমরা এটাও দেখতে পাই এই লরিতে অন্য কেউ নয়, ওই 4 ভাই, যে 4 ভাইয়ের বিস্কিট ফ্যাক্টরি কেসটা সে লড়েছিল, তারা এখন কান্নানকেই মারতে এসেছে।
আর এখানে কান্নানের সাথে ঘটে আশ্চর্য ঘটনা, মানে একই বিষয় বারবার রিপিট হচ্ছিল। ওই 4 ভাই কান্নানকে একবার মারতে যাচ্ছিল, আবার ওই 4 ভাই কান্নানকে দেখে বলছিল এ তো আমাদের নিজেদের লোক, একে বাঁচাতে হবে। মানে একবার কান্নানকে উদ্ধার করতে যাচ্ছে, আবার কান্নানকে মারতেও যাচ্ছে। একই ঘটনা বারবার রিপিট হচ্ছে। আর এগুলো হওয়ার পিছু একটা কারণ ছিল। ওই যে বলেছিলাম কার্পাসমের একটি নির্দিষ্ট এরিয়া আছে, ওই 4 ভাই ছিল ওই এরিয়ার মধ্যে, আর কান্নানের কার্পরে ছিল এরিয়ার বাইরে। এর জন্য ভিতরে একরকম, বাইরে অন্যরকম হচ্ছিল। তাই কান্নান বিষয়টি বুঝতে পেরে জাজের সঙ্গে মিলে একটি পরিকল্পনা করে। আর পরবর্তী দিন প্রীতি আর সারভারান যখন কার নিয়ে শহরের বাইরে যায়, তখনই তারা তাদের উপর হামলা করায়। প্রীতি তো জানতো যে সারভারান তাকে সাহায্য করবে, কিন্তু সারভারান প্রীতিকে বোঝায় যে প্রত্যেকটা কুলদেবতার নির্দিষ্ট একটি এরিয়া আছে, ওই এরিয়ার বাইরে তার কোনো শক্তি কাজ করে না, তাই যে কোনো মূল্য তাদেরকে ওই এরিয়ার মধ্যে প্রবেশ করতে হবে। প্রীতিওতে অনেক কষ্টে সারভারানকে সেই এরিয়ার মধ্যে নিয়ে যায়। আর এরপরই সারভারান তার আসল রূপটি দেখায় যে সে আসলে কি করতে পারে। জাজও পুরো বিষয়টা নিজ চোখে দেখার পর সে আর এখানে থাকতে সাহসী পাচ্ছে না। এজন্য জাজ এখান থেকে বদলি হয়ে চলে যাওয়ার প্ল্যান করছিল। কান্নান তখন তাকে বলে, দেখুন এই কুলদেবতার শক্তি এরিয়ার মতো নির্দিষ্ট এরিয়ার মধ্যে কাজ করে, আমরা কাজ করি কোর্টটাকে এই এরিয়ার বাইরে নিয়ে যাই। কিন্তু জাজের কথা, প্রতিদিন আমার মাথার উপর থেকে দেয়াল খসে খসে পড়ছে, তারপর সরকার কোনো মেরামত করছে না, আর তুমি বলছো নতুন করে কোর্ট তৈরি করতে, এটা কোনোভাবে হবে না। তবে এরপরই কান্নান নতুন একটি পরিকল্পনার কথা বলে। সিন চলে যায় পরদিন। সকাল হতে কান্নানের যে সহযোগীরা ছিল তারা সবাই একে একে কোর্টে প্রবেশ করে। এই কোর্টটি মূলত 150 বছর পুরনো। জাজের যে চেম্বার ছিল সেখানের উপর থেকে দেয়াল ধসে জাজও নিচে পড়ে মারা গেছে। তবে জাজ যে এক্স্যাক্টলি এখানে মারা গেছে এমন নয়। গতকাল যখন জাজ কান্নানের প্রস্তাবে রাজি হচ্ছিল না, তখন কান্নান জাজকে ওখানেই হত্যা করেছে। আর আজ জাজের বডিটি ওখানে ফেলে বোঝাতে চেষ্টা করছে জাজের মৃত্যু এখানে হয়েছে। তাই এই জায়গায় কোর্টের কার্যক্রম পরিচালনা করা একদমই অসম্ভব, তাদের জন্য অনিরাপদ। এই জন্য শহরের যত লয়ার ছিল সবাইকে নিয়ে কান্নান প্রোটেস্ট শুরু করে যে যত দ্রুত সম্ভব কোর্টের কার্যক্রম অন্যত্র শিফট করতে হবে। আর এটা শুধুমাত্র কোর্ট চত্বরই নয়, পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে যায়। সোশ্যাল মিডিয়া, বিভিন্ন নিউজ চ্যানেল সব জায়গায় ছড়িয়ে পড়ে। কারণ একদিকে কান্নানরা যেটা দাবি করছে সেটা বাস্তবসম্মত, যথেষ্ট যৌক্তিকতা আছে। আর অবশেষে কান্নানরা জিতেও যায়, কারণ সরকার আপাতত কোর্টটিকে শহরের বাইরে একটি আইটি পার্কে শিফট করার পরিকল্পনা করে। এরপর কোর্টের সব কিছু আইটি পার্কে ট্রান্সফার করানো হয়। রাতের বেলা আমরা সেই ব্যক্তিকেও দেখতে পাই যাকে সবাই গোস্ট বলতো। এত বছর তার নামের কোনো ডকুমেন্টস খুঁজে না পেলেও সে কোর্টের মালামাল সরানোর সময় আচমকা তার সেই কাগজটি তার হাতে এসে পড়ে, যেই কাগজের জন্য সে নিজেকে জীবিত প্রমাণ করতে পারেনি। তবে তার কথা এখন আর প্রমাণ করে কি করব, কোর্টই তো এখানে নেই। প্রীতিও পরবর্তী দিন সারভারানের সাথে কথা বলে যে এখন তো সব কিছু শেষ হয়ে গেল, বেবি কান্নান কোর্ট অন্যত্র স্থানান্তর করে নিয়েছে, এখন সেখানে সে নিজের মতো করে সব পরিচালনা করবে। এমনকি প্রীতি এটাও বলে সব কোর্টই তো তাহলে আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, সব জায়গাতে আগের মতো দুর্নীতি হবে। তো সিন চলে যায় নতুন কোর্টে, মানে সে আইটি পার্কে, যেখানে নতুন করে সব সেট করা হয়েছে। আর এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি, প্রীতি যেমনটা সারভারানের কাছে দাবি করেছিল এখানে সব ফ্যাসিলিটিস আছে। আবার ওই জজের মৃত্যুর পর নতুন একজন জাজ এসেছে। এমনকি বেবি কান্নান যেমন আগের জাজকে কিনে নিয়েছিল, এখনকার জাজকেও সে কিনে নিয়েছে। আর নির্মলার কেসের হেয়ারিংয়ের সময় ঠিক একই রকম রিটেন স্টেটমেন্টের মধ্যে ওই পৃষ্ঠা নম্বরগুলো বলে দেয়, যে ওগুলো ফলো করলে আপনি বুঝতে পারবেন। কিন্তু এবার প্রীতিও ঠিক একই রকম রিটেন স্টেটমেন্ট দিয়েছে, যেখানে প্রীতি 6 নম্বর পাতা দেখতে বলে। আর জাজ যখনই 6 নম্বর পাতাটি দেখে সে ঘামতে শুরু করে, তার গলাটাও পুরো শুকিয়ে যায়, তার মধ্যে একটা অদ্ভুত ভয় তৈরি হয়ে যায়। যে জন্য সে নির্মলার কেসে বিকে পান্ডিয়ানকে অভিযুক্ত করে 3 বছরের কারাদণ্ড দেয়, আর তার সাথে নির্মলাকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়। শুধু তাই নয়, বেবি কান্নানের দুর্নীতির জন্য মিথ্যা সাক্ষ্য প্রমাণ পেশ করার জন্য বার কাউন্সিল থেকে বেবি কান্নানের লাইসেন্সটি ক্যান্সেল করতে বলা হয়। মানে কান্নানের রাজত্ব এই কোর্টে শেষ। কান্নান তো বুঝতেই পারছিল না এসব কি হচ্ছে। তাই কান্নান এবার প্রীতির কাছে জানতে চায় তুমি কি করেছ। প্রীতি তখন কান্নানকে বাইরে গিয়ে দেখতে বলে। আর এরপর কান্নান কোর্টের বাইরে এসে দেখে কারপ্পা স্বামীর যে মন্দির ছিল সেই মন্দিরটিও এই কোর্টের সামনে স্থানান্তর করা হয়েছে। কারণ কারপ্পা স্বামীর ভক্তদের কথা, কারপ্পা স্বামী ন্যায়ের দেবতা, কোর্ট যেহেতু চলে এসেছে দেবতার মন্দিরও চলে আসবে। আর এখানে আমরা দেখতে পাই প্রীতি যে ডকুমেন্ট সাবমিট করেছিল তার 6 নম্বর পাতায় কারপ্পা স্বামীর ওই অস্ত্রটি ছিল এবং লেখা ছিল কারপ্পা স্বামী সব দেখছে। এমনকি এই ভয়ে কান্নানের যে সহযোগীরা ছিল যারা এতদিন তার সাথে কাজ করত, তারা সবাই কান্নানের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে নেয়, মানে কেউই আর কান্নানের সাথে নেই। এরপরে সারভারান কান্নানের সাথে দেখা করে এবং জিজ্ঞেস করে
ওকালতি তো শেষ, এখন কি করে খাবে? কান্নানের কথা আমি ভালো করে জানি, এই জায়গায় আপনার কোনো পাওয়ার নেই। মানুষ যেটা করছে সেটা ভয়ের জন্য করছে। তাদের মধ্যে ভয় কেটে গেলে আবার সব ঠিক হয়ে যাবে। সারভানানের কথা, সততাও এক ধরনের অ্যাডিকশন, তারাও অভ্যস্ত হয়ে যাবে। কারণ সারভানান নিজেও জানে এখানে তার কোনো পাওয়ার নেই, কিন্তু মানুষের মধ্যে তার প্রতি যে একটা ভয় আছে, মন্দিরটি এখানে স্থানান্তর করার মাধ্যমেই সেই ভয়টাকে নতুন করে তৈরি করে দিয়েছে। আর ওই ভয় থেকেই মানুষ এখন সৎভাবে কাজ করবে। এখান থেকে সিন চলতে রাতে নতুন কোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে, আর সেখানে কান্নান তার লোকজন নিয়ে এসে হাঙ্গামা সৃষ্টি করে। এমনকি কান্নান গান পয়েন্ট করে সবাইকে ভয় দেখায়। কান্নানের কথা, এখন কি তোমাদের গড এসে তোমাদেরকে রক্ষা করবে? কোথায় সেই গড? তবে গড সেখানে না আসলেও ঠিক সেই মুহূর্তে একটা ক্যারেক্টারের এন্ট্রি হয়। সে হচ্ছে দুরাই সিংহাম, মানে ওই কার্পাসামের নতুন আরেকটি ফর্ম। আর সিংহাম কি করতে পারে এটা আমরা ভালো করেই জানি। এখানে ঠিক একই রকম হয়, সিংহামের সাথে কান্নানের লোকজনের বেশ একটা ফাইট হয়। আর এখানে সবাই একসময় সিংহামের হাতের একটি লকেট দেখে বুঝতে পারে এ আসলে সিংহাম নয়, কার্পস্বামী। তাই সবাই যখন তার জয়ধ্বনি করছিল, কান্নান প্রীতির গলায় ছুরি ধরে, কারণ কান্নান তখনও ভাবছিল কার্পস্বামী এখানে কিছুই করতে পারবে না। আর সাথে সাথে সিংহাম একটি তুড়ি বাজালে সেখানে পুরো পরিবেশটি চেঞ্জ হয়ে যায়, মানে তারা সবাই যেন অন্য একটি পৃথিবীতে চলে যায়। আর এখানেই মূলত কার্পস্বামীর আসল চেহারাটি দেখা যায়, মানে এতক্ষণ যেটা আমরা দেখেছি হিউম্যান ফর্মে, আর এখন সরাসরি তার গড ফর্মে। সে একে একে কান্নানের সবাইকে মেরে শেষ পর্যন্ত কান্নানের। এরপর কার্পস্বামীর নির্দেশনা মতো এই কোর্টে যাদের সাথে অন্যায় করা হয়েছে সবাইকে ন্যায় পাইয়ে দেওয়া হয়। সিন চলে যায় পুরনো কোর্টের পাশে সে বিরিয়ানির দোকানে। প্রীতি সেখানে নাস্তা করছিল। হঠাৎ করে প্রীতি লক্ষ্য করে ইন্দ্রান তার মেয়ে বিনুকে নিয়ে সেখানে বসে বিরিয়ানি খাচ্ছে। মানে যেমনটা বিনুর শেষ ইচ্ছা ছিল যে সব কিছু শেষ হয়ে গেলে তার বাবাকে নিয়ে সেখানে বসে বিরিয়ানি খাবে। প্রীতি বুঝতে পারছিল না এটা কিভাবে সম্ভব। ঠিক তখনই আমরা তাদের পিছনে একজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখি, যার টি শার্টে লেখা রয়েছে জাস্ট গড থিংস। প্রীতিও কথা দিয়েছিল সব কিছু শেষ হয়ে গেলে সমাধান হলে তুমি যখন তোমার বাবাকে নিয়ে খাবে আমি দূর থেকে বসে দেখব। ঠিক তেমনটাই। এটা তো শুধুমাত্র কোর্টের বিষয় গেল। এরপর সিন চলে যায় বিধানসভায়, যেখানে আমরা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে দেখতে পাই। আর এই মুখ্যমন্ত্রী কান্নানেরই একটা ফর্ম। এখানে কোর্টের কেসগুলো নিয়ে আলোচনা চলছিল, যে বিভিন্ন কোর্টে যে কেসগুলো পেন্ডিং রয়েছে সেগুলোর সমাধান কীভাবে করা যাবে। এই সকল বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী একটি প্রস্তাব দিলে সেখানে তার নিজের দলীয় এবং বিরোধী দলীয় যারা রয়েছে সবাই ভোট দিলেও একজন তার বিরোধিতা করে। আর সে অন্য কেউ নয়, কার্পস্বামীর অন্য একটি ফর্ম। মানে সে শুধুমাত্র কোর্ট নয়, পুরো রাজ্যকে ঠিক করতে রাজ্যের বিধানসভা পর্যন্ত পৌঁছে গেছে। আর এর দ্বারা আমাদের ইঙ্গিত দেওয়া হয় এরপর রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে তার একটা ভালো ফাইট হতে চলেছে, যেটা আমরা হয়তোবা পরবর্তী কোনো মুভিতে দেখতে পাবো। তো এর মধ্য দিয়ে মূলত মুভি শেষটা হয়। এমনিতে সুরিয়ার মুভি, বেশি কিছু বলার নেই। তারপর সর্বোপরি মুভিটা আপনার কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।